আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র অণুজীব অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নাম হচ্ছে ডেঙ্গু। তো ওই ডেঙ্গু নিয়ে আলোচনা করব। ডেঙ্গু থেকে সিকিউ কোয়েশ্চেন আসে, এমসিকিউ কোয়েশ্চেনও আসে। দেখো, ডেঙ্গু জ্বরটা মেইনলি ম্যালেরিয়ার সাথে কম্বাইন করে আসে। তো এরকম থাকবে যে রহিম করিম দুইজন দুই ধরনের জ্বরে আক্রান্ত। রহিমের জ্বরে কি জ্বর প্লাস শরীর ব্যথা, এই দুইটা টার্ম দেওয়া থাকে, জ্বর শরীর ব্যথা। আর করিমের ক্ষেত্রে কি কাঁপুনি সহ জ্বর আসে এবং একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর জ্বর আসে। তো প্রথম জ্বর শরীর ব্যথা বা যদি বলে অণুচক্রিকা ধ্বংস হয় তাহলে সেটা হচ্ছে ডেঙ্গু। আর যদি বলে কাঁপুনি সহ জ্বর, একটা নির্দিষ্ট সময় পর পর জ্বর ও লোহিত রক্তকণিকা ধ্বংস, তাহলে ওইটা হচ্ছে ম্যালেরিয়া। তো দেখো ডেঙ্গু সম্পর্কে দেখো আমরা মোটামুটি যা যা পড়বো। নাম্বার ওয়ান, এই যে ডেঙ্গুরে বলতেছে ডেঙ্গি জ্বর। ডেঙ্গু জ্বর ডেঙ্গি জ্বর নামেও পরিচিত। ডেঙ্গু জ্বর ডেঙ্গি জ্বর নামেও পরিচিত। যে ভাইরাস দিয়ে জ্বরটা ছড়ায় ওই ভাইরাসের নাম হচ্ছে ফ্লাভি ভাইরাস বা আরেক নাম ডেঙ্গি ভাইরাস। ফ্লাভি ভাইরাস মনে রাখবা, যেসব ভাইরাস ফ্লাভি ভিরিডি গোত্রের অন্তর্ভুক্ত ওদেরকেই বলা হয় ফ্লাভি ভাইরাস। তোমার জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ে 3টা ভাইরাসের নাম দেওয়া আছে ফ্লাভি ভাইরাসের মধ্যে। নাম্বার ওয়ান, 1 নাম্বার হেপাটাইটিস সি ভাইরাস, 2 নাম্বার ডেঙ্গু ভাইরাস, 3 নাম্বার হচ্ছে জিকা ভাইরাস। এই 3টা ভাইরাসকে বলা হয় ফ্লাভি ভাইরাস। তারপর দেখো, আমাদের দেহে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ আরএনএ দুইটাই প্রেজেন্ট থাকে, কিন্তু ভাইরাসের দেহে যখন ডিএনএ থাকে ওর দেহে আরএনএ থাকবে না, আবার আরএনএ থাকলে ডিএনএ থাকে না, যে কোনো একটা নিউক্লিক অ্যাসিড থাকে। আর ওই অনুযায়ী ডিএনএ ভাইরাস বা আরএনএ ভাইরাস বলা হয়। আবার দেখো ডিএনএ ভাইরাস, ডিএনএ মনে রাখবা ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ 2 রকম। কিছু ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ নর্মাল ডাবল স্ট্র্যান্ড, কিছু ক্ষেত্রে ডিএনএ এক সূত্রক। আচ্ছা ভাই, এক সূত্রক আবার ডিএনএ হইলো কিভাবে? দেখো, এক সূত্রক ডিএনএ হয় এই ক্ষেত্রে সুগারটা থাকে ডিঅক্সিরাইবোজ, নাইট্রোজেন বেস হিসাবে থাইমিন থাকে, কিন্তু সুতা তৈরি হয় একটা। তো সেম ডেঙ্গি ভাইরাসকে বলতেছে এক সূত্রক ডিএনএ ভাইরাস। এক সূত্রক ডিএনএ ভাইরাস, এক সূত্রক ডিএনএ ভাইরাস। তারপরে দেখো এটার বাহক কি এডিস মশকি। এডিসের 2টা প্রজাতি দিয়ে ডেঙ্গুটা ছড়ায়। একটাকে বলতেছে এডিস ইজিপ্টি, এডিস ইজিপ্টি, আরেকটাকে বলতেছে এডিস অ্যালবোপিক্টাস। এডিস ইজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস, এডিস ইজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস। ম্যালেরিয়া হয় কি দিয়ে? এনোফিলিস মশকি দিয়ে। আর ডেঙ্গু কি দিয়ে হচ্ছে? এডিস মশকি দিয়ে হচ্ছে ডেঙ্গু। তারপরে দেখো ডেঙ্গু কয় ধরনের? 3 ধরনের, খুব গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, প্রথম 1 নাম্বারটাকে বলা হয় সাধারণ ডেঙ্গু জ্বর। 1 নাম্বারটার নাম হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর। সাধারণ ডেঙ্গু জ্বর এটা একবারে প্রারম্ভিক অবস্থা, সাধারণ ডেঙ্গু জ্বর। 2 নাম্বার হেমোরেজিক ডেঙ্গু জ্বর। হেমোরেজিক ডেঙ্গু জ্বর, সাধারণ ডেঙ্গু জ্বর, হেমোরেজিক ডেঙ্গু জ্বর। এবং ডেঙ্গুর সবচাইতে জটিল কন্ডিশনটাকে বলা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু শক সিনড্রোম, সাধারণ ডেঙ্গু জ্বর, হেমোরেজিক ডেঙ্গু জ্বর, ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু শক সিনড্রোম, সাধারণ ডেঙ্গু জ্বর। দেখো সাধারণ ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে শুধু জ্বর হবে ব্যাপারটা এরকম না। সাধারণ ডেঙ্গু জ্বরে মেইন সমস্যাগুলো দেখো, একবার প্রারম্ভিক অবস্থা জ্বর, 2 নাম্বার শরীর ব্যথা দেখা যায়, শরীর ব্যথা। 3 নাম্বার সারা শরীর জুড়ে লাল লাল হয়ে যায়, যাকে বলতেছি রেশ। তো সাধারণ ডেঙ্গু জ্বর চেনার পদ্ধতি একটা, জ্বর আর শরীর ব্যথা হয়। বইয়ের মধ্যে দেখবা সুন্দর করে দেওয়া আছে মেরুদণ্ডে ব্যথা সহ কোমরে ব্যথা এই জ্বরের বিশেষ লক্ষণ। এই জন্য সাধারণ ডেঙ্গু জ্বরের আরেকটা নাম আছে, বুঝছো? এটাকে বলে হাড় ভাঙ্গা জ্বর। সাধারণ ডেঙ্গু জ্বরের আরেক নাম হচ্ছে হাড় ভাঙ্গা জ্বর, যাকে ইংরেজিতে বলা হয় ব্রেক বোন ফিভার। ইংরেজিতে বলে ব্রেক বোন ফিভার, হাড় ভাঙ্গা জ্বর, ব্রেক বোন ফিভার। এই যে ডেঙ্গু জ্বর হইলে কি হয় জানো? অণুচক্রিকা কমতে থাকে। অণুচক্রিকা যখন কমতে থাকে তখন দেহের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হওয়া শুরু করে। ব্লিডিং, রক্তকরণ, ব্লিডিং রক্তকরণ মনে রাখবা। এই যে ব্লিডিং রক্তকরণ, রক্তকরণকে ইংরেজিতে বলা হয় হেমোরেজ। রক্তকরণকে ইংরেজিতে কি বলে? হেমোরেজ। এই হেমোরেজ থেকে আসছে নাম্বার 2 হেমোরেজিক ডেঙ্গু জ্বর। হেমোরেজিক ডেঙ্গু জ্বর, অণুচক্রিকা কমে যায়, ব্লিডিং হয় নাক দিয়ে, তারপরে হচ্ছে থুতুর সাথে কখনো রক্ত যায়, পায়খানার সাথে রক্ত যায়, বমি হয়, রক্ত বমি।
এই যে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হতে হতে একসময় এরকম হয় রক্তটা ঘন হয়ে যায়। তো রক্ত যখন ঘন হয় তখন দেহের চাহিদা অনুযায়ী সকল অঙ্গে রক্ত যাইতে পারে না। কোষগুলো যখন রক্ত পাচ্ছে না তখন এটাকে বলা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু শক সিনড্রোমে কি হয়, রক্ত ঘন হয়ে যায়, যাকে ইংরেজিতে একটা টার্ম ইউজ করে বইয়ের মধ্যে দেখবেন হেমো কনসেন্ট্রেশন। হেমো কনসেন্ট্রেশন ঘটে, হেমো কনসেন্ট্রেশন ঘটে। হেমো বা হিম, হিম মিন্স রক্ত। হিম মানে কি, হিম মানে হচ্ছে রক্ত, কনসেন্ট্রেশন মানে কি ঘন। তো হেমো কনসেন্ট্রেশন মানে কি রক্তটা ঘন হয়ে যাচ্ছে। মানুষ মেইনলি মারা যায় এই অবস্থায়, ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু শক সিনড্রোম এই কন্ডিশনটাতে আসলে মারা যায়। তারপরে দেখো রোগ নির্ণয়। রোগ নির্ণয়ের প্রধান পদ্ধতি হচ্ছে তিনটা। রোগ নির্ণয়ের প্রধান পদ্ধতি তিনটা: সেরোলজি, প্লাটিলেট পরীক্ষা, সেল কালচার। দেখো সেরোলজি পরীক্ষার মধ্যে দুইটা, একটা অ্যান্টিজেন টেস্ট করে, নাম হলো NS1 অ্যান্টিজেন। যারা ডেঙ্গুতে জীবনে কোনো এক সময় আক্রান্ত হইছো এই অ্যান্টিজেন টেস্টটার সাথে পরিচিত, NS1 অ্যান্টিজেন। তোমার বইয়ে যদিও NSI দেওয়া আছে, NSI বলতে কিছু নাই, এটা NS1 অ্যান্টিজেন হবে। আবার দুইটা অ্যান্টিবডি টেস্ট করে, একটার নাম হচ্ছে IgG আর একটার নাম হচ্ছে IgM অ্যান্টিবডি টেস্ট। IgG IgM অ্যান্টিবডি টেস্ট। অ্যান্টিবডির রাসায়নিক নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। আর ইমিউনোগ্লোবিউলিনের কি দিয়ে প্রকাশ করা হয়, IG, ইমিউনোগ্লোবিউলিন। কোন কোন অ্যান্টিবডি টেস্ট করে, IgG IgM। 2 নাম্বার প্লাটিলেট পরীক্ষা করে। দেখো এই প্লাটিলেট পরীক্ষার মাধ্যমে আসলে তোমার ডেঙ্গু রোগটা ভালো হচ্ছে কি হচ্ছে না, প্রোগ্রেসটা নির্ণয় করা হয়। ডেঙ্গু যখন সুস্থর দিকে তখন অনুচক্রিকা বাড়তে থাকে। প্লাটিলেট পরীক্ষাটা যে করা হয়, প্লাটিলেট পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে বোঝা যায়, এটার নাম হচ্ছে CBC, কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট। এই CBC টেস্টের মাধ্যমে রক্তের সকল উপাদান দেখা যায়। এবং লাস্ট ওয়ান, ভাইরাসের উপস্থিতি শনাক্তকরণের জন্য আরেকটা পরীক্ষা করা হয়, সেল কালচার। তো আলটিমেটলি এই তিনটা টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করা যায়। বুঝছো? নেক্সট প্রতিকার ও চিকিৎসা। লাস্ট, এই যে প্রতিকার ও চিকিৎসা, ট্রিটমেন্ট। 1 নাম্বার প্রতিকার ও চিকিৎসার মধ্যে দেখেন প্যারাসিটামল খাওয়াইতে হয়। ডেঙ্গুর ট্রিটমেন্ট কি, প্যারাসিটামল। এই প্যারাসিটামল একই সাথে জ্বরকে কমায়, প্লাস হচ্ছে কি জ্বর কমায়, পাশাপাশি ব্যথাও কমায়। জ্বর ব্যথা দুইটাই নিবারক হিসেবে কাজ করতেছে কি, প্যারাসিটামল। প্যারাসিটামল ছাড়াও আরেকটা জ্বর ও ব্যথা উপশমকারী ওষুধ আছে, নাম হচ্ছে অ্যাসপিরিন। কিন্তু ডেঙ্গু হইলে এই অ্যাসপিরিন দেয়া যাবে না। অ্যাসপিরিন জ্বর ব্যথা কমায়, কিন্তু পাশাপাশি আরেকটা খুব খারাপ কাজ করে। কি করে জানো? ও ব্লিডিং টেন্ডেন্সি বাড়াইয়া দেয়, রক্তকরণ প্রবণতা বাড়াইয়া দেয়। এমনি ডেঙ্গু হইছে, অনুচক্রিকা কম, ব্লিডিং হইতে পারে যে কোনো মুহূর্তে, আবার যদি পাশে অ্যাসপিরিন দেয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। তো এই জন্য কি অ্যাসপিরিন দেয়া যায় না। প্লাস প্রচুর পরিমাণ তরল খাবার খাওয়াইতে হয়, প্রচুর তরল খাবার খাওয়াতে হবে। বর্তমানে ডেঙ্গুর একটা ভ্যাকসিন দেওয়া হয়, নাম হচ্ছে কিউডেঙ্গা ভ্যাকসিন দেওয়া হয়। কিউডেঙ্গা ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ, কিউডেঙ্গা ভ্যাকসিন। দেখো আমরা কিউডেঙ্গা ভ্যাকসিন ছাড়াও আরও 2টা ভ্যাকসিনের নাম অনুজীব চ্যাপ্টারে পড়ি। একটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, যা দেওয়া হয় হেপাটাইটিস রোগ নির্ণয়ের জন্য। আরেকটা হচ্ছে মাস্কিউরিক্স, যার আরেক নাম RT-SS। ওইটা দেওয়া হয় কেন? ম্যালেরিয়ার ট্রিটমেন্টে। ঠিক আছে? তো এই হচ্ছে ডেঙ্গু। আমরা এতটুকু পড়লে ইনশাল্লাহ ডেঙ্গু থেকে যাই আসুক না কেন, CQ MCQ ফুল কমপ্লিট হয়ে যাবে।